ইকরার কথা শুনে নিধি একটু চুপ থেকে বলল, কে বলেছে পিয়াস ভাইয়ের খবর নেই? উনি তোর জন্যে আরো বেশি চিন্তা করছে। ছেলেদের কখনো কাঁদতে দেখেছিস? দেখিসনি জানি, কিন্তু কালকে পিয়াস ভাই ওনাকে ফোন দিয়ে কেঁদে কেঁদে বলেছিল তোর যে বিয়ে ঠিক হয়ে গেছে। বিশ্বাস কর, পিয়াস ভাইয়ের এই অবস্থা দেখে খুব হাসি পাচ্ছিল আমাদের। নিধির কথা শুনে কান্না থেমে যায় ইকরার। সে একটু অবাক হয়ে বলল, কি বলিস? ও কাঁদছিল আমার জন্য? কিন্তু কেন? ও তো আমাকে পছন্দ করে না। আর তোরা এসব নিয়ে মজা নিচ্ছিস? নিধি হৃষ্ট চিত্তে শুধালো, হয়তো ভালোবেসে ফেলেছে। এত ভাবছিস কেন? নিধির কথা শুনে ইকরা অসহায় কণ্ঠে বলল, অবশ্য এখন ভালোবেসি বা কি লাভ? আমার বাপ তো এই অয়নের সাথে আমার বিয়ে ঠিক করে রেখেছে, অথচ ছেলেটাকে আমি ভালো করে চিনিও না। ওকে যদি আমার সত্যি বিয়ে করতে হয় না, তাহলে আমি সুইসাইড করব, বলে দিলাম। ইকরার কথা শুনে নিধি আঁতকে ওঠে। সে বলল, এসব উল্টোপাল্টা কথা বললে থাপ্পড় দিয়ে গালের সব কটা দাঁত ফেলে দিব। তোর বন্ধু এখনো মরে যায়নি যে তোকে এখন নিজের মতের বিরুদ্ধে গিয়ে অন্য কাউকে বিয়ে করতে হবে। আর শোন, ছেলেটার নাম কি বলেছিস যেন? ও হ্যাঁ, অয়ন। ওর একটা পিক পাঠিয়ে দে। আর তোদের বাড়িতে কি কি ইভেন্ট হচ্ছে তা বলে দিস। আর শোন, একদম মুখ গোমরা করে বসে থাকবি না, এনজয় কর অনুষ্ঠানটা। আর আমার উপর বিশ্বাস রাখ। একদমে কথাগুলো বলে থামে নিধি। নিধির কথা শুনে ইকরা একটু ভরসা খুঁজে পেল। সে কল কেটে অয়নের একটা পিক নিধির হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেয়। নিধি, ফারিস আর পিয়াস ড্রয়িং রুমে বসে আছে। ফারিস রাগে গজগজ করছে সোফার এক কোণে বসে। ফারিসের রাগের কারণ জানে না পিয়াস, তাই সে ভয়ে ভয়ে নিধিকে জিজ্ঞেস করলো, ও এমন অজগরের মতো গজগজ করছে কেন নিধি? পিয়াসের কথা শুনে নিধি তার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, ইকরা তার বরের পিক পাঠিয়েছে, দেখবেন? হ্যাঁ, নিশ্চয়ই দেখব। যে কোন হতভাগা ছেলে এরকম ভগভগে একটা মেয়েকে বিয়ে করার জন্য পাগল হয়ে আসছে। কিন্তু ফারিসের রাগের কারণ কি? পিয়াসের কথার উত্তর না দিয়ে নিধি নিজের ফোন পিয়াসের দিকে দিয়ে বলল, দেখুন। পিয়াস নিধির ফোনের স্ক্রিনের দিকে তাকায়। সে মুখে কিছুটা হাসি এনে বলল, আরে, এ তো ওই দিনের ইকরার সাথে ছেলেটা। তাহলে এর সাথেই তোমার বন্ধুর বিয়ে হচ্ছে? পিয়াসের কথা শুনে নিধি তার কপাল চাপড়ে শুধালো, আরে আমার কাজই নয়ন, ওই তো ইকুর হবু বর। নিধির কথা শুনে পিয়াস চেঁচিয়ে বলল। কি? পিয়াস থেমে ফের শুধায়, কিন্তু নিধি, তোমার বন্ধুর হবু বর তো আমি। তুমি কিভাবে ওই অয়নশালাকে তোমার বন্ধুর হবু বর বলতে পারলে? পিয়াসের কথা শুনে এই সিচুয়েশনেও নিধি হো হো করে হেসে দেয়। ফারিস এতক্ষণে মুখ খুলল। তুই যদি সত্যিকারের আমার বন্ধু পিয়াস হয়ে থাকিস, তাহলে ওই কুলাঙ্গারের সামনে থেকে নিজের হবু বউকে তুলে নিয়ে আয়। যা, এবার অন্তত আমার মান সম্মানটা রাখ ভাই। ওরে আমি সামনে পেলে খুন করব। আমার বউয়ের পিছনে ঘোরা বাদ দিয়ে এখন আমার শালির পিছনে পড়েছে এই ব্যাটা। ফারিসের কথা শুনে পিয়াস ভয়ে চুপসে গিয়ে বলল, আমি একা কিভাবে পারবো? তোদেরও তো হেল্প চাই। পিয়াসের কথা শুনে ফারিস নিজের দাঁত চিবিয়ে চিবিয়ে বলল, শালা ভিতর ডিম কোথাকার! তুই সত্যি মেহরাব ফারিস শিকদারের বেস্ট ফ্রেন্ড? আমার তো এটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আমার বন্ধু তো এতটাও ভিতর ছিল না কখনো। পিয়াস ফারিসের করা অপমানগুলো অসহায় চোখে হজম করে বলল, এসব মেয়েলি ব্যাপার স্যাপার আমি বুঝি না বাপু। যদি বলতিস, যা অমুক মাস্তানকে তুলে আন, তমুককে গিয়ে খুন করে আয়, তাহলে আমি সাথে সাথে তা করে ফেলতাম। এসব মেয়েলি ব্যাপারে আমার পছন্দের বয়, জানিস না? পিয়াসের কথা শুনে ফারিস চোখ রাঙিয়ে বলল, তুই মেয়েদের ভয় পাস? তা নয় তো কি, মেয়ে প্রেমিকা রূপে ডাইনি, আর বউ রূপে দজ্জাল, শাকচুন্নি, দানবী, সব কিছু। পিয়াসের ভীতু কথাবার্তা শুনে ফারিস তাকে ধমক দিয়ে বলল, চুপ থাক, মেয়েদেরকে ভয় পাই? ওরা কি বাঘ নাকি ভাল্লুক? আমি কি তোর ভাবিকে ভয় পাই? এই নিধি, আমি কি তোমাকে ভয় পাই বলো তো? শেষের কথাটা ফারিস নিধির দিকে চেয়ে বলল, কিন্তু নিধি তার সব আশার মধ্যে জল ঢেলে দিয়ে তাকে ধমক দিয়ে বলল, আপনি চুপ করবেন ফারিস? সেই কখন থেকে পিয়াস ভাইয়ের পিছনে পড়েছেন। বেচারা এমনিতেই কষ্টে আছে, আমাদের এখন সব কিছু একসাথে করতে হবে। নিধির ধমক খেয়ে ফারিস নিজের ঠোঁটে আঙ্গুল দিয়ে বোঝায় সে আর কিছু বলবে না। তা দেখে নিধি হেসে বলল, শুনুন সবাই,
ওই অয়নকে তো একটা শিক্ষা দিতেই হবে। তার আগে আমাদের ইকরাকে রক্ষা করতে হবে। আমি একটা প্ল্যান করেছি, যার নাম বউ চুরি। নিধির কথা শুনে পিয়াস আর ফারিস দুজনেই তার দিকে অবাক চিত্তে তাকায়। পিয়াস আর ফারিসের রিয়াকশন দেখে নিধি হেসে বলল, আগে হ্যাঁ, আপনারা যা ভাবছেন তাই। এখন হাত মেলান সবাই। বলেই নিধি নিজের এক হাত সামনে বাড়িয়ে দেয়। ফারিস আর পিয়াসও হাসি মুখে নিজেদের হাত বাড়িয়ে দেয়। গায়ে হলুদের অনুষ্ঠানের জন্যে ইকরাদের বাসার ছাদটা পুরো সাজানো হয়। ইকরা বেশ হাসি মুখে সেসব পর্যবেক্ষণ করছে। ইকরাকে তো এত স্বাভাবিক আচরণ করতে দেখে ফয়সাল মির্জা একটু অবাক হয়েছিলেন প্রথমে। পরক্ষণে তিনি সেসব ভাবনা বাদ দিয়ে কাজে মন দেয়। কিছুক্ষণের মধ্যেই নিধি আর ফারিস এসে উপস্থিত হয় সেখানে। তাদেরকে মূলত ফয়সাল মির্জাই ইনভাইট করেছেন। শত হলেও নিধি তার মেয়ের একমাত্র বন্ধু বলে কথা। গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হতে হতে প্রায় 12টা বেজে যায়। সবাই হাসি মুখে ইকরার গালে হলুদ ছুঁয়ে দিচ্ছে। রাত প্রায় 2টো বাজে। ইকরার হলুদের অনুষ্ঠান শেষ হয়েছে কিছুক্ষণ হবে। সব রিলেটিভ যে যার মতো ঘুমানোর জন্য রুমে চলে যায়। ফয়সাল মির্জা মেয়ের রুমের সামনে এসে দরজার কড়া নাড়ে। ইকরা তার বাবাকে দেখে হাসি মুখে ভিতরে আসতে বলে। রুমের মধ্যে নিধি, ফারিস আর ইকরা আছে। ফয়সাল মির্জা তাদেরকে একবার ভালো করে পরখ করে বলল, ঘুমাচ্ছিস না যে? এই তো ঘুমাবো। অনেকদিন পর নিধিকে কাছে পেয়েছি। বিয়ের পর আবার কোন দিন পাবো জানি না, তাই ইচ্ছে মতো আড্ডা দিয়ে নিচ্ছি আজকে। ইকরাকে বেশ হাসি খুশি দেখাচ্ছে। তা দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল ফয়সাল মির্জা। তিনি মেয়ের রুম ছেড়ে যেতে নিতেই নিধি শুধালো, আঙ্কেল কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করতাম। নিধির কথা শুনে ফয়সাল মির্জা হাসি মুখে বলল, হ্যাঁ মা বলো। আজকে ইকুর হলুদ ছিল, অথচ ছেলের বাড়ি থেকে কেউ আসেনি। ছেলের কোনো বন্ধুও তো আসেনি। নিধির কথা শুনে ফয়সাল মির্জা কিছুটা হকচকিয়ে যান। ছেলে এসে আর কি হবে? ছেলের বাড়ির লোকজন তো কালকে আসবে। নিধি ফের শুধালো, ছেলের বাবা মায়ের সাথে কথা হয়েছে? ছেলের বাবা মা কেউ বেঁচে নেই এই শহরে। ছেলেটার কেউই নেই, ছেলেটা এতিম। ফয়সাল মির্জার কথা শুনে নিধি ক্ষিপ্ত গলায় শুধালো, ভুল আঙ্কেল। কয়দিন আগে যে ফারিসকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন, ফারিসের এই অবস্থা কে করেছে জানেন? এসবের সাথে অয়নের কি কানেকশন? ফয়সাল মির্জার কথা শেষ হতেই ইকরা বলল, ওই অয়নই তো ওতপ্রোতভাবে জড়িত ছিল এসব কিছুর সাথে। বাবা, আমি অন্য একটা ছেলেকে ভালোবাসি। আমি ওই খুনি অয়নকে বিয়ে করতে পারবো না। মেয়ের কথা শুনে ফয়সাল মির্জা থমকে যায়। বিস্ময়ে তিনি কিছু বলতে পারলেন না আর। এর মধ্যেই নিধির ফোনটা বেজে ওঠে। নিধি ফোন হাতে নিয়ে দেখে একটা আননোন নাম্বার থেকে ফোন এসেছে। প্রথমবার নিধি কলটা রিসিভ করে না। দ্বিতীয়বার ফোন বেজে উঠতেই নিধি কল রিসিভ করে। নিধি কল রিসিভ করতেই ওপাশ হতে ভেসে আসে অয়নের অসহায় কণ্ঠস্বর। শোন নিধি, পারলে আমাকে ক্ষমা করে দিস। আমি আসলে ক্ষমা পাওয়ার যোগ্যই না। না জেনে আবার কথা শুনে তোর কতটা ক্ষতি করেছি আমি। কথাগুলো একদমে বলে থামে অয়ন। নিধির ফোনটা লাউড স্পিকারে দেওয়া ছিল, তাই উপস্থিত সবাই বেশ অবাক হয়ে যায় অয়নের বলা কথাগুলো শুনে। নিধি কিছু বলতে যাবে তার আগেই অয়ন ফের বলল, নিজের ভুলটা যখন বুঝতে পেরেছি তখন তা শুধরে নেওয়ার জন্য ভেবেছি আর তোর কোনো ক্ষতি করবো না, তোর আশেপাশেও যাবো না কোনোদিন। ইকরাকে আমার প্রথম দেখাতে ভালো লেগে গেছে, তাই ভেবেছি ওকে বিয়ে করে একটু সুখে থাকার চেষ্টা করব। কিন্তু কথা যাচ্ছে না, বাপ তার বাপকেও ছাড়ে না। তাই হয়েছে আমার সাথে। ইকরা আমাকে ফোন দিয়ে সব বলেছে। ও আমাকে বিয়ে করতে চায় না। অবশ্য বিয়ে করতে চাইবে কেনই বা? ও তো অন্য কাউকে ভালোবাসে। তাছাড়া আমার মতো একটা মাস্তানকে কেনই বা বিয়ে করবে ও? যাই হোক, আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি। পারলে ক্ষমা করে দিস আমাকে। আমার পরিবারও আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ইচ্ছে করছে মরে চাই। ক্ষমা করে দিস আমায়। আর ইকরাকে দেখে রাখিস, ওকে সত্যি বিয়ে করতে চেয়েছিলাম আমি। বলেই কল কেটে দেয় অয়ন। উপস্থিত সবাই অয়নের কথা শুনে থমকে যায়। অয়নের কথা শুনে ফয়সাল মির্জার মাথায় হাত। তিনি অসহায় কণ্ঠে বলে উঠল, এ কি হয়ে গেল? কালকে বিয়েটা না হলে আমার যে মান সম্মান কিছুই থাকবে না। আমি কি করে মেয়ের জামাই নির্বাচন করতে এত বড় ভুল করে বসলাম?
নিধির চোখের কোণে অশ্রুরা এসে ভিড় জমায়। শত হলেও তো অয়ন তাদেরই রক্তের, তাই অয়নের জন্যে একটু খারাপ লাগছে তার। ফারিস তা বুঝতে পেরে নিধির কাঁধে হাত রেখে তাকে ইশারায় বোঝায় মন খারাপ না করতে। মান সম্মান যাবে কেন বাবা? তুমি যদি বলো আমি এই মুহূর্তে তোমার জামাইকে তুলে নিয়ে আসবো। ইকরার কথা শুনে ফয়সাল মির্জা তার দিকে চোখ তুলে তাকায়। নিধি ইকরার কথার সাথে সায় মিলিয়ে বলল, আঙ্কেল, ইকরা যাকে ভালোবাসে আপনি চাইলে তার সাথেই ওর বিয়ে দিতে পারেন। ছেলেটা কে, কি করে? ফারিস বলল, ছেলেটা অনেক ভালো, আমার অফিসের ম্যানেজারও। আপনি হাসপাতালে দেখেছেন ওকে? ওর নাম পিয়াস। ফয়সাল মির্জা কিছুক্ষণ ভেবে বললেন, মেয়ের সুখে থাকলে আমার কোনো আপত্তি নেই। ইকরার বাবার কথা শুনে সবাই জোরে চিৎকার দিয়ে ওঠে খুশিতে। শুক্রবার বিকাল 4টে বাজে। ইকরা পিয়াসের বিয়ে সম্পূর্ণ হয়ে গেছে। পিয়াস বউ নিয়ে নিজের ফ্ল্যাটেই উঠেছে, আর নিধিরা অনুষ্ঠান শেষ করে নিজেদের বাসায় চলে আসে। নিধি ভ্যানিটির সামনে দাঁড়িয়ে চুল বাঁধছিল। হুট করে ফারিস এসে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, মাথা ব্যথা করছে বউ? ফারিসের কথা শুনে নিধি চিন্তিত গলায় শুধায়, এ কি, মাথা ব্যথা করছে কেন? মেডিসিন খেয়েছেন? নিধিকে এত চিন্তিত হতে দেখে ফারিস তাকে আরও নিজের কাছে টেনে নিয়ে বলল, বাড়ির পাশে একটা ছোট লেক আছে, চলো না ওখানে যাই, সব ক্লান্তি দূর হয়ে যাবে ওখানে গেলে। ফারিসের কথা শুনে নিধি হেসে ফেলল। ও, তাহলে মাথা ব্যথার কারণ এটাই? চলুন তাহলে। ঘাসের উপর বসে লেকের পানিতে পা ডুবিয়ে বসে আছে নিধি। বিকালের শেষ সময়, সূর্য প্রায় ডুবু ডুবু অবস্থায়। নিধির কোলে মাথা রেখে ফারিস ঘাসের উপর পা মেলে শুয়ে আছে। নিধি ফারিসের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, ফারিস। ফারিস অকপটে জবাব দিল, হুম। আপনি না শেষ বিকেলের মতোই সুন্দর। বিকেলের শেষ সময়টা এত সুন্দর কেন? আপনি পাশে আছেন বলে। ফারিস আকাশের দিকে তাকিয়ে বলল, তোমার আমার প্রেমটা শেষ বিকেলের মতোই সুন্দর, এটার নাম দেওয়া যায় শেষ বিকেলের প্রণয়। আমার জীবনের বাকিটা পথ আমি তোমার সঙ্গেই পাড়ি দিতে চাই। নিধি, কখনো ছেড়ে যেও না আমাকে। তোমাকে কাছে পেয়ে আমি নিজেকে আবার নতুন করে গড়ে তুলতে পেরেছি। তুমি যদি কখনো আমাকে ছেড়ে চলে যাও তো আমি মরেই যাব। এমন কথা কখনো বলবেন না, আর একবার এ কথা বললে কিন্তু নিজের হাতেই খুন করে ফেলবো আপনাকে। বিয়ে করেছি কি আপনাকে ছেড়ে যাওয়ার জন্যে নাকি? আপনি ছেড়ে চলে যেতে চাইলেও আমি জোর করে রেখে দিব আপনাকে। সারা জীবন আপনার সাথে কাটাতে চাই আমি। নিধির কথা শুনে ফারিস হেসে ফেলে। সে নিধির কোল থেকে মাথা তুলে উঠে বসে নিধির কপালে চুমু খায়। নিধিও পরম আবেশে ফারিসকে জড়িয়ে ধরে। আরে আরে, কই যান আপনারা? একটা লাইক দিয়ে যান, এত কিপটামি করেন কেন? একটা লাইকই তো দিবেন, প্লিজ 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 একটা লাইক দিয়ে যান।